চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? যাই হোক, তো কি বলতেছিলাম, ঘরে ঘরে দিছে মামলা। বিরোধী দল একটা সময় মানুষ ভাবতো বিএনপি করে, আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে, আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না, প্রমোশন আটকায় যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, আরো কি 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 জানি সমস্যা হবে, আসে না। আমি বলে আচ্ছা থাক, আমার টাকা বাঁচলো, খাওয়াইতে লাগলো না, ভালো কথা, সম্পর্ক রাখে না। একটা সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে, বিএনপি করলে কারাগারে যেতে হবে, বিএনপি করলে চাকরি হবে না, বিয়া করবে না মানুষ, বিএনপি করলে সম্পর্ক হবে না, বিএনপি করলে অনেক সমস্যা। এর বাইরে তো গুম, তুলে নিয়ে গিয়ে হত্যা, বিভৎসভাবে মারধর, নখ তুলে ফেলা, কি নাই বলেন তো? এমন কোনো অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না। কিন্তু ওই যে বলে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পরাণ। যারা রাজনীতি করেন না তারা মাইন্ড করেন না ভাই, দুটা সত্য কথা বলি। যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না, ওরা তো এই দেশে থাকার মতোই না, বঙ্গোপসাগরে ফালাই দিতে পারলে আর একটু ভালো হইতো, তারাও এখন আর নিরাপদ না। আমার ড্রাইভার ঈদের আগে আগে আমার কাছে আসলো। আমি বললাম কি ভাই, তোমার বেতন বোনাস সব দিছি, আমার কাপড় কেনার টাকা নাই, তুমি আমার কাছে আবার কি চাও? বলে ম্যাডাম উপায় নাই, টাকা দিতে হবে। আমি এটিএম মেশিনে গেছি, মেশিনে টাকা নাই। ৮,০০০ টাকা তুলতে গেছে ঈদের আগে, বেচারা টাকা নাই। খেয়াল করছেন, ২-৩টা ব্যাংকের নাম আসছে যেখানে গ্রাহকরা গেলে ৫, ১০, ১৫,০০০ টাকাও তুলতে পারছে না। খেয়াল করেছেন খবরগুলো? সুতরাং বিপদ এখন আর বাউন্ডারির বাইরে নাই, বিপদ একেবারে ঘরের ভিতরে আইসা ঢুকছে। ৩টা ঘটনা না বলে পারি না, ওই যে বলছি পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত রাজনীতি। ৩টা ঘটনা। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন সবাই? সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন, ফেসবুক ফেরেন, আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান। মনে আছে? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা। একটাও নাই। শুধু তো তাই না, আওয়ামী লীগ সুদ্ধা কইতেছে ও কি করতে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। তো যার যার দুর্নীতি তার তার, যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না। এরা টাকা চুরি করলে কর, দেশে কিছু শিল্প কারখানা কর, তাহলে আমরা চাকরি পাই। টাকাটা বিদেশে না সেখানে মাছ বিক্রি করে দেশে বলে এগুলি কথা। মনে হয় এত 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 মানুষের ক্রন্দন, এত মানুষের হতাশা, এত কিছু আছে, তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছে সবাই প্রশ্ন করে নিতে পারেনি কেন? এখানে অনেক ব্যাখ্যা আছে, অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, অনেকে সরকারের জুলুমের কথা বলেন। সত্যি কথা, এবং গায়েবী মামলার ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলে জানি না। কিন্তু আমার মনে হয় যে আপনাদের আরেকটা জায়গায় বিরাট ঘাটতি আছে, এই বইটা প্রসঙ্গে আমি সেটা বলি, সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি। আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়, আপনারা সেগুলো ঠিক মতো জবাব দিতে পারেন না। আপনাদের কোনো রিসার্চ সেল নাই, আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নাই। আমি আপনাকে এক্সাম্পল দেখাই। এই বইটা অনুবাদ হতে 6 বছর লাগলো করে, সেটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় আওয়ামী লীগের যে সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে 6 বছর লাগতো? লাগতো না। তার চেয়ে ভয়াবহ জিনিসটা শোনেন। যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি
বলেছি মিজানুর রহমান খান লিখেছেন, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন, এইভাবে বলা না। এই যে এতগুলা বছর উনি জেলে আছে, বিএনপি তো কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, ঝগড়া করতে করতে আবার একজন একজন বহিষ্কার করেন, ইলেকশনে জিতেন, এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন, আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্রড একটা বিচার? দেন নাই? কেন দেন নাই? আমার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে। আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন, আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি? উনি নাই, আপনার নাই। উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী, ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। এই যে বিএনপির আইনজীবীরা আছেন, বিএনপিতে কি মিডিয়া সেল আছে, রিসার্চ সেল আছে, নাকি জানি না, আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপির মধ্যে আইনজীবীদের আছে, অনেক আছেন, অনেক বড় আইনজীবী। ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টদের অর্গানাইজেশন, এখানকার এমবিসি, সেখানে কি আপনারা বলতে পেরেছেন? এমনি মুখে বলা তো অন্য জিনিস, রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস, এখানে বলা তো অন্য জিনিস, সেটা আপনারা কেন করেন না? আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে, 2 দিন আগে বা হয়তো গতকাল, আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন, ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন? উনি কি উত্তরটা দিয়েছে জানেন? স্ট্রেট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে, অস্বীকার করেন। এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। সহজ কথা। এর আগে একটা পত্রিকায় দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না, সকল বিরোধী দলের নেত্রী। বিরোধী দল বলতে জামাতকে বুঝিয়েছে। নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত, কথা বলি বিএনপি জামাত, বিএনপি জামাত, আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে, যায় নাই? ওদের রাষ্ট্রপতি প্রার্থী গোলাম আজমের 5 হয়ে সালাম করে নাই, একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই, একসাথে এর সাথে সাথে ইলেকশন যায় নাই। এই নেগেটিভ গুলাকে আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষ বলতে পেরেছেন? বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন? বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন? ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন? 1996 এর ভিডিওটা বিএনপির ওয়েবসাইটে পরশুদিন আপলোড হয়েছে কেন? সবই তো পাওয়া যায়, আপনাদের ওয়েবসাইটে গেলে পাওয়া যায় না কেন? আপনারা কিন্তু চিন্তা করে দেখেছেন একটা দল মানে শুধু জনসভায় ভাষণ দেওয়া, লোক জমায়েত করা, মানুষকে সংগঠিত করা? এখন তো ন্যারেটিভের যুগ, বয়ানের যুগ। ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান, সত্যি বয়ান তৈরি করেছেন। আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে 1971 সালে বেগম জিয়া কোথায় ছিলেন, তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না? 1971 সালে আপনি কোথায় ছিলেন, কেন তুলেন না? আমি আশ্চর্য লাগে, কেন তুলেন না? এত জঘন্য মিথ্যাচার, এত জঘন্য অপপ্রচার হয়, এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক ইয়ে প্রভাব করে না? বিচ্ছিন্নভাবে দেন, বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদুদ্দিন আলী জেলেও গেছে, এর তো কোনো মূল্য নাই। আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম, আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কি? দাবি দেন বিএনপি টিভি, শক্তিশালীভাবে করেন না, আপনাদের লোক কম আছে। আমি তো সামান্য মানুষ, কালে ভোট দিয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে, আপনাদের দলের কয় মিলিয়ন ফলোয়ার আছে? এই প্রশ্নটা রেখে গেলাম। এখন আপনার এইভাবে বিবেচনা করে আমি বারবার বলি, দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ, শুধু দেশে না গ্লোবালিও। দেখেন প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে, ইসরায়েলের একটা প্রচারণা আছে যে আমরা হামলা চালাচ্ছি না, আমরা আত্মরক্ষা করছি। কন্টিনিউয়াসলি এটা বলে যায়, কন্টিনিউয়াসলি। আমেরিকা আপনার ইরাকে বোমা মারলো, আফগানিস্তানে বোমা মারলো, কন্টিনিউয়াসলি একটা ন্যারেটিভ তৈরি করে গেল যেখানে কি রাসায়নিক বোমা আছে, এখানে এই আছে। আপনাদের ন্যারেটিভ কোথায়? সত্যি ন্যারেটিভ, নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ।
আপনাদের রিসার্চের বই, আপনাদের অনেকে আছে আমি দেখি, মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে, উনি একটু বড় হয়ে গেছে, কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে। মানে ভাবটা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা। আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন? কি বেগম জিয়া রাজনীতি করেন? আমরা তো দূর থেকে দেখেছি, উনি যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, স্বার্থ চিন্তা করেছিলেন, তা তো উনি আগেই আপোষ করতে পারতেন। উনি যখন আপনার 111 গভর্নমেন্ট ছিল, ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল, করেছেন? আপনারা কে কি সাফার করতে? অবশ্যই আপনাদের অনেক নেতা আপনি জীবন হারিয়েছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমি তাদের কথা বলছি না, অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন, আপনাদের জন্য ওনার স্যাক্রিফাইসটা চিন্তা করেন। তা আপনি প্রথমে ডিসাইড করেন, আপনি কি আন্দোলনটা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য? যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি, তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে। উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন। বাংলাদেশের মানুষ আজকে ধরেন 20-30 বছর পর আমরা কেউই থাকবো না, মরে যাবো, কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে, জীবনে পড়াশোনা তো কম ক্ষতি নাই, যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয়, এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাকে ভালোবাসলে, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে স্বার্থহীন ভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করেন, কে কি নেতা হলেন, কে কি পদ পেলেন, সেগুলির চেয়ে অনেক বড় কথা। সরি, আমার ছোট মুখে অনেক বড় কথা বললাম, যদি ভুল হয় মাফ করবেন। ধন্যবাদ সবাই। আমরা থাকলেও দেশনেত্রী বেগম খালেদা সমস্যা ইতিহাস মধ্যে আমরা যা জানি, আমরা যা দেখেছি, আমরা যেটা বলতে পারি, আমরা যেটা লিখতে পারি, আমরা বলিও না, লিখিও না, কিন্তু মাহমুদুল্লাহ সাহেব সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন। আমি যদি চলে যাই আজকে, কিংবা আমার মৃত্যুর পরে কিন্তু কেউ, আমি যা জানি বেগম খালেদা সম্বন্ধে কিন্তু কেউ জানবে না, কিন্তু মাহমুদুল্লাহ সাহেব এই কাজটা করে গেছেন। এই জন্য আপনাকে মনত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কথা কেন বললাম, আমি হঠাৎ করে একটা পাতা উল্টা দিকে দেখলাম, ওখানে মাঝামাঝি এক জায়গা আছে, জেনারেল নাসিম যখন কু করেন, ওই একটা পাতা ওখানে আছে। তো সবচেয়ে আমার ভালো লাগে একটা জিনিস, যে আমার সম্পর্কে কোথায় আছে, যে নাসিম যখন কু করেন, ওনার কু করার 7 দিন আগে কিন্তু আমি বিষয়টা টের পাই। এই ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা, আপনাদের সবাইকে বলে যাচ্ছি, বাস্তব ঘটনা। আমি 7 দিন আগে কোনো একটা ভাবে বিষয়টা আমার কানে আসে। তো বিষয়টা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইমিডিয়েটলি আমি জানাই অফিসে গিয়ে, যে আপনি ওনাকে কিন্তু একটু বাসায় রাখবেন, ঘটনাটা যেমন ঘটতে পারে। উনি হেসে উড়িয়ে দিলেন এক কথায়। পরের দিন কিন্তু উনি আমাকে আবার ডাকলেন, ডাকার পর আমাকে বললেন, আচ্ছা তুমি আমাকে কথা বলেছো, এই কথা কি আর কাউকে বলছো নাকি? আমি বললাম যে না। নাসিমের কথা জানে কিভাবে? উনি জেনে গেছেন। তা আমি একটা ভীষণ একটা মারাত্মক পরিস্থিতিতে পড়ে গেছি কিন্তু ওই সময়। ঠিক এর আবার 2 দিন পর আমি বললাম, ম্যাডাম নাসিম কিন্তু আপনাকে হত্যার পরিকল্পনা করতেছে, এটা আপনি হয়তো জানেন না। কিভাবে? আমি নাসিম এখানে প্রথমে সে হেলাল মুর্শিদকে ঢাকা নিয়ে আসবে। হেলাল মুর্শিদ দেখবেন যখন হেলাল ঢাকা আনবে, তখন আমি বুঝে নেবেন যদি ঢাকা নিয়ে আসতে পারে, তখন হয়তো আপনি থাকবেন না। কারণ হেলাল মুর্শিদ হলো এটার, হেলাল মুর্শিদ যে এখন রিটায়ার করেছে, কিছুদিন আগে কোন একটা সরকারের একটা জায়গায় ভালো একটা অবস্থান ছিল। তো হলো তাই, হেলাল মুর্শিদ সাহেবকে আনার ব্যবস্থা করা হয়ে গেল। কে বলো ঠিক তখনই কিন্তু নাসিম কু করে ফেলেছে এবং ঘোষণা দিয়ে ফেলেছে। রহমান সাহেব তখন বঙ্গভবনে, ওনার কাছে কিছু একটা কাগজ নিয়ে গেছিল সই করার জন্য। উনি এটা করবেন না, উনি সঙ্গে সঙ্গে রাখে ম্যাডামের সঙ্গে পরামর্শ করে ওরা কি করলেন, টার্মিনেট করলেন। টার্মিনেট করার পরপর ওখানে অবস্থান দেওয়া হলো আমাদের জেনারেল মাহবুব সাহেবকে। আবার এই মাহবুব সাহেবকে যখন করা হয়, তখন আমরা ম্যাডামকে নিয়ে আমি, জেনারেল শওকত আলী, ডক্টর মঈন খান এবং আরো বিএনপি নেতৃবৃন্দ আমরা
এই মুর্শিদ খানের একটা অফিস ছিল যেখানে কারখাইলে, ওখানে গিয়ে আমরা অবস্থান নেই, মানে আমরা একটা জায়গায় একটা সেফ জায়গায় আমরা রাখার চেষ্টা করি, আমরা গাড়ি নিয়ে বাইরে পাহারা দিই। তো এর মধ্যে সময় অবস্থায় ক্রমে আমি ওই সময় পরিবহনের সভাপতি ছিলাম সারা বাংলাদেশে। আমি সারা বাংলাদেশে পরিবহন রাস্তাগুলো বন্ধ করে দিই, ঢাকা ময়মনসিংহ রোড, শ্রীপুর রোড, আরিয়া রোড সব বন্ধ করে দিই। আর বঙ্গভবনের চারিদিকে বাস দিয়ে আটকে দেওয়া হয় যাতে ট্রেন ঢুকতে না পারে। যাই হোক, আসল সিচুয়েশন সেসব ওই ঘটনায় আছে এখানে। এই ঘটনা যে নাসিমের যে বোতলের ঘটনা লেখা আছে, একটা বুঝলাম যে পাতায় পাতায় যদি উল্টায় কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও আমাদের অবস্থানকে অস্বীকার করার স্কোপ নাই এখানে। তো আমি আরেকটা বিষয়ে চলে গেছে আমাদের আসিফুল সাহেব, উনি খুব আক্ষেপ করে বলেছেন যে বইটা এত দেরিতে বাংলা প্রকাশ করা হলো কেন। আমি তো আগেই চিন্তা করে গেছি, কথা আমি হয়তো বলতাম ইংরেজিতে প্রকাশ, মানে যখন বইটা প্রকাশ হয় তারপর এতদিন পর বাংলা প্রকাশ হলো তো একটা কাজ, বাংলায় প্রকাশ হলো। এবং এই বইটা যারা ইংরেজি পড়তে পারতেন না, ইংরেজি যাদের দক্ষতা কম, তারা কিন্তু খুব সহজেই বইটা পড়তে পারবে না এখন, এবং যে জানতে পারবে যে জানা খুব প্রয়োজন। এবং এই বইটা পড়লে পরে ইতিহাসের যে একটা পার, আমি একটা লেখা পড়েছিলাম যে লেখা থাকতে আমি ওখানে দেখেছি যে পড়ুয়া লেখকের মধ্যে আমি দেখলাম যে অনেক লেখকের মধ্যে এই একটা দেখলাম আমি, মুস্তফা আলী সাহেব, উনি তার বইয়ের মধ্যে অনেক রেফারেন্স থেকে আনেন, অনেক বইয়ের সাবেক অনেক বই থেকে উনি পেয়েছেন, কোন বই থেকে পেলেন তা লেখা, অর্থাৎ লেখকটা নিজেই পড়ুয়া। তো এখানে দেখলাম মাহমুদুল্লাহ সাহেবও অনেক রেফারেন্স দিয়েছেন, বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন বইয়ের রেফারেন্স এনেছেন। তো এই যে একটা সমৃদ্ধ একটা বই, যেটা যে কথা বলেছেন যে আমাদের যে কথাটা বললেন যে ইতিহাসে পাতার স্থান পাবে, যেমন হাইসাহেব বললেন যে ভাষা যখন ইউরোপে সহ আরো অনেকগুলো বইয়ের মধ্যে স্থান পাবেন। হ্যাঁ, নিঃসন্দেহে এই বইটি একটা অবস্থান নেবে ইতিহাসে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো, এই বইটি কি আসলে থাকবে মার্কেটে? যদি বিএনপি নেতা কর্মী কিংবা দেশপ্রেমিক নেতা কর্মীরা যদি বইটিকে সংরক্ষণ না করে, তাহলে কিন্তু একটা সময় আসবে ঘরে ঘরে খুঁজে ধরনের বইগুলোকে উঠে নেওয়া হবে। যেমন আমার ফাঁসি একটি বই ব্যান করে দেওয়া হয়েছে, আর পাওয়া যায় না এখন। আপনার মনে আছে তো বইটার কথা? তো এরকম কিন্তু এই বইটাই চলে যাবে, কারণ আজকের এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াউর রহমানের কোন রকম অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে তারা দেবে না এবং চায় না। জিয়া রহমানের অস্তিত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেমন অস্তিত্ব দেশনেত্রী খালেদা জিয়ার পরে তারেক রহমান সহ যারা আছে আমরা বিএনপি কর্মীরা সবাই জিয়া রহমানের অস্তিত্ব আমরা বহন করি, এবং আমাদের কাউকে আসতে দেবে না যদি এই সরকার বরাবর ক্ষমতায় থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই সরকার দিক বা না দিক, এই দেশের স্বাধীনতা কিন্তু সময় থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয়। একটা কথা, আমার একজন দুর্মুখ এক বন্ধু আছে আমার, বিএনপি সমর্থক, বিসিপি থেকে যায়, ঢাকায় এসে বলে, আরে ভাই ঠিক আছে বিশ্বাস নাকি দেশের মানুষের বাঁচান, ঠিক আছে বিশ্বাস নাকি? তারা সব ঘরের মধ্যে বসে থাকে আর আমরা সব মিছিল করি, কটা মরে গুলি গাছ হিসাব করে। এগুলো একজন দুর্মুখের কথা বলছি আমি। তা আমাদের দেশের মানুষকে আজকে যেমন সচেতন না করতে না পারি, যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে কিন্তু এই সরকার হাত থেকে আমি বাঁচতে পারবো না। ইতিমধ্যেই বক্তারা বলেছে, অবশ্য আমার সে এখানে আমি ভাবছি, আমি নিজেকে একটা কথা বলতে আমি ভুলে গেছি, খুব ভাগ্যবান মনে করছি আমি যে এই ধরনের একটি অনুষ্ঠানে আমি এসেছি যে অনেক জ্ঞানী গুণী বিদগ্ধ লোকজন আজকে জ্ঞানী গুণীগণ যে বক্তব্য রেখেছি, যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি বলে আমি মনে করি। শিক্ষা শেষ নাই, তো এই বয়সেও আমার মনে হয় যে আমি ভালো কিছু শিখেছি। তবে
আসিফ নজরুল সাহেবকে আমি বেশি করে ধন্যবাদ জানাই যে উনি নাই নিশ্চয়ই কারো না কারো মাধ্যমে এটা ওনার পৌঁছে যাবে। ধন্যবাদ জানি উনি বেশ কিছু আমাদের আঙ্গুল দেখে দিয়ে গেছেন, চোখে আঙ্গুল দেখে দিয়ে গেছে আমাদেরকে। এবং এখানে যারা সবাই আছেন, যারা বক্তব্য রেখেছেন, সকলেই কিন্তু কেউ খুব উগ্রভাবে, কেউ খুব ঠান্ডাভাবে আমাদের সমালোচনা কিন্তু করেছেন নিঃসন্দেহে। এবং এই সমালোচনাটাকে যদি আমরা পজিটিভলি নেই বিএনপি নেতৃবৃন্দ, তাহলে কিন্তু এটা আমাদের জাতীয় জীবনে বিএনপির জন্য খুব কাজে লাগবে। এবং একটা জিনিস আমি যেটা বুঝি, যারা সমালোচনা সহ্য করতে পারে না তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। তো সুতরাং আমাদেরকে এই সমালোচনাগুলোকে সহ্য শিখতে হবে এবং এই সমালোচনাগুলোকে আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে কারেকশন করতে হবে। আমি মনে করি এই সমালোচনাগুলো কারেক্টকে কারেকশন করার জন্য এই সমালোচনাগুলো। তো প্রিয় ভাইয়েরা এবং আজকে সভাপতি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব একটা কিছু বলতে চাই না। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সিদ্দিকুর রহমান সাহেব, আসিফ নজরুল সাহেব এবং প্রফেসর দিলাল চৌধুরী, ওনারা যথেষ্ট সুন্দর বক্তব্য রেখেছেন, জ্ঞানগর বক্তব্য রেখেছেন। যদি বক্তব্য রেকর্ড করা হয়ে থাকে, যদি কেউ করে থাকেন আমাকে দিলে খুশি হবো, আমি হয়তো আরেকবার দুইবার শুনতে পারি। আর যারা প্রকাশ করেছেন, বিশেষ করে যিনি এটাকে 3 বছর পরিশ্রম করে এটাকে ভাষান্তরিত করেছেন, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতেছি, বইয়ের দামটা যে অবস্থায় আছে এখন, আজকের বাজারে এই দাম দিয়ে এগুলো বই অনেকেই কিনতে চাইবে না, কিন্তু বলতে পারবে না। এটাকে আরেকটু সহজলভ্য করা যায় কিনা, কিংবা এখানে আমরা একটু ভর্তুকি দিয়ে এটাকে কি করতে পারি কিনা, জনগণের বসতে পারি কিনা, এই চিন্তাটা আমি আপনাকে করতে বলবো। এখানে যতটুকু লাগে আমি চেষ্টা করবো, আমি আরো কয়েকজনকে নিয়ে সম্মিলিতভাবে আপনাদের সহযোগিতা করার। আমি চাই এই বইটা বাংলাদেশের বিএনপি অন্তত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকুক, বই যেন হারিয়ে না যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে একটি কথা বলতেই হয় অন্যভাবে, যে মুহূর্তের আনন্দ ঘন, মনটা কিন্তু বেদনার ভিতর। যার সম্বন্ধে কথা বলছি তিনি কিন্তু আমাদের মাঝে এখন নাই, বেশিও নাই। অনেক আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, অনেক কথা বলতে দেওয়া হয় না, অনেক শুধু দূরের কথা বলা, অনেক চিকিৎসা যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজকে বক্তব্যে এই কথা এসেছে এবং আসবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যারা আজকে তাকে বিদেশে দিচ্ছে না, তারা ইতিহাসে অপরাধী খাতা পালিত হবে এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। আনারুল আজিম এমপি নৃশংসভাবে খুন হয়েছে, এই কথাটি বলেছে রিমান্ডে যে খুনিরা, তারা বলেছিল এই বাসা থেকে তারা আনারুল আজিম এমপিকে খুন করেছে। বাইদা বাই দেখেন, তারা প্রথমে এই বাসায় ঢুকতেছে কারা কারা, এবং ঘন্টা 2-3 পরে তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু মূলত আনোয়ারুল আজিমের লাশ কিন্তু পাওয়া যায় নাই, তাই রহস্য থেকেই যাচ্ছে। দেখতে থাকেন, যতক্ষণ পর্যন্ত লাশ না পাওয়া যাবে ততক্ষণ বলা যাচ্ছে না। তারপরেও এই অপরাধীদের কথা অনুপাতে আমরা বুঝতে পারলাম যে এই বাসায় খুন হয়েছে আনোয়ারুল আজিম এমপি, এবং দেখবেন কিছুক্ষণ পরে তারা কাজ সেরে বের হয়ে যায়। তাদের অপরাধীদের কথা অনুপাতে বোঝা যাচ্ছে, কিন্তু আদৌ সঠিক কিনা সেটাই জানার বিষয়। ওকে, মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যেখানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই 2টি বাসাতেই মানে অনেকদিন যাবতীয় প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে। মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন, যিনি করবেন উনি, এবং আরেকজন তাদের এই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা।
সেখানে তারা গিয়া যে বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না, এরকম এটি তাদের মানে প্রথম তাদের ইয়েটা ছিল এরকম। এবং তারা ঠিক 2 মাস যাবত এটাও খেয়াল রাখছিল যে কোন সময় আমাদের যে ভিকটিম তিনি কলকাতা যায়, উনি কলকাতা মাঝে মাঝে যান, আগেও যে অনেকবার গেছেন এবং উনি অনেকদিন ছিলেন এক সময়, ওনার কিছু বন্ধু বান্ধব আছে, তিনিও এই 12 তারিখ উনি চলে যায়, সেখানে হলো তার বাসা, তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে 12 তারিখ। আর এই দিক দিয়ে আর আগে কিন্তু ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরো 2 জনকে তারা হায়ার করে। দিকে সরকার আটকে গেছে। এই আজিজি বলেন আর বেনজির বলেন, উনি তো বানিয়েছেন। আমরা সরকার এবং রাষ্ট্র উভয়কে গুণগতভাবে পরিবর্তন করতে পারি। রায়কার বলেন তো বেগম জিয়ার, এই যে বেনজিরকে এত দূর নিয়ে এসছেন উনি, সাইফুল্লাহ সাহেবের, উনি কি আজিজকে চিফ অফ স্টাফ বানিয়েছেন? গণতন্ত্র মঞ্চের সমস্ত জিনিসটা তার ক্রিয়েশন। এই আজিজি বলেন আর বেনজির বলেন, উনি তো বানিয়েছেন। এদের দুর্নীতির দায়ে যে করা হয়েছে, আজিজ সাহেবের দুর্নীতিটা কখন? যখন উনি বিডিআর বা বিজিবি চিফ ছিলেন অথবা আরবি চিফ ছিলেন, সেইটাই তো অভিযোগ। বলেন যে অভিযোগের কথা বলে যে সর্বৈব মিথ্যা, ওই এডিটার্স গিল্ডের মতো কিছু চামচা সম্পাদক আর মালিকদের কথা শুনলে আমরা করছিলাম। নিজেরা, ওটা আমেরিকা নয়, নিজেরা বেনজিরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। সম্পত্তি কতখানি? 342 বিঘা। আরো কি কি আছে জানা যায়নি। আবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। আমি ধরে নিয়েছি ব্যাংক এত দেরি করে করলো কেন বলেন তো? সুব্রত করতে পারতো না? আমি কালকে এক জায়গায়, আমি আর সুব্রতটা একসাথেই ছিলাম, সেখানে আমি কথা তুলেছি। সুমোটো এই জব্দ করা যেত না সাথে সাথে, কিন্তু সময়টা হলো কেন? ব্যাংকে কত কোটি টাকা আছে, কত শত কোটি টাকা আছে, পার্টনার করে নিয়ে যান, তাই তো? তাছাড়া দেরি করবার কারণ কি? তারপরে বন্ধ করলেন। এত বড় দুর্নীতির পরে ওদের কোনো কথা নেই, আন্তর্জাতিক ভাবে তাদের কোনো বন্ধু আছে এখন? আমেরিকা তো নাই, ইউরোপিয়ান ইউনিয়ন নেই, ভারতের সাথে বলেছিল না আজীবনের বন্ধুত্ব, রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। যখনই তিস্তায় দিতে যায় উড়ে উড়ে ফরেন সেক্রেটারি আসেন। এইবার এসে বলেছে না আমরা এই টাকা দেবো, ওদের টাকা নিও না। ছোটবেলা কারোর কাহিনী পড়েছেন না? ইমাম হোসেনের দুধ যাচ্ছিলেন ঘোড়া দিয়ে বিবি জয়নবের কাছে বিয়ের প্রস্তাব দিতে, পথের মধ্যে আরেকজন থেমেছে, সে হচ্ছে ইয়াজিদের প্রতিনিধি। সে বলল তুমি যখন যাচ্ছ আমার পয়গামটাও নিয়ে যাও। এই 2 পয়গাম একত্রে নিয়ে যাওয়ার পরে কারাবরণ যুদ্ধের ঘটনা। এইখানে আমি বলি চায়না আগেই বলেছে তারা দেবে, প্রপোজাল দিতে বলেছে সরকার, এবং প্রপোজাল ওরা অ্যাকসেপ্ট করেছে। কত টাকা লাগবে সব হিসাব, কি কি করবে সব দিয়েছে। এরপরে ওরা এসে বলছে না আমরাই টাকা দিতে চাই, সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার মানে সমস্ত দিকে সরকার আটকে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় ততই ভালো, সরকার তত তাড়াতাড়ি বিদায় হবে। আমরা সরকার এবং রাষ্ট্র উভয়কে গুণগতভাবে পরিবর্তন করতে পারি। এই কনফিডেন্স নিয়েই লড়াইটা করছি। কারো যদি কনফিডেন্সের অভাব হয় সহযোগিতা করতে পারি, কিন্তু তাদের কনফিডেন্স যদি ফিরেই না আসে ঘরে বসে থাকবো না। মনে করি, বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে যদি নামি, আমরা নেমে আছি, কিন্তু আরো বেশি মানুষের কাছে যেতে পারি, তাহলে একসময় অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হবে। আমি সবসময় একটা কথা বলি, আমরা সমালোচনায় শুদ্ধ করতে পারি, সমালোচনা আমরা that should be constructive criticism.
হচ্ছে কোনো সংবাদপত্র বা মিডিয়া পলিসি ডিসিশন দেওয়ার ক্ষমতা আপনাদের, সেই স্বাধীনতা আছে মালিকরা যেটা চাইবেন আপনাকে সেভাবে রিপোর্ট করতে হবে। আপনাদের স্বাধীনতা আছে, স্বাধীনতা আপনারা চান রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, কিন্তু নিজেরা যেখানে কাজ করে সেখানে কি আপনি যা চাইছেন তা লিখতে পারেন? আপনি যা দেখেন তাকে লিখতে পারেন? সেটাই আমার বক্তব্য। একটা কথা শুধু বলবো, সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝে না, তার কাছে এমন অনেকে এগুলোকে অবসর দিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে। সারা ঢাকায়ও এই অবস্থা আছে, কিছু কিছু অফিস আমারও আছে, সেখানেও এই উপদ্রবটা আছে। এরা সত্যিকারের জার্নালিস্ট না, এই পুরা সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক। সাংবাদিকতার নামে ভুয়া লোকজন যাতে এই মহান পেশাকে যাতে অসম্মানিত করতে না পারে, এখানে যেন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা বিকাশ ঘটাতে না পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকলে আমরা খুশি হব। যাক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এখানে অনুদান দিয়েছেন, আপনারা নিজেরাই স্বীকার করেছেন। তিনি সৃজনশীল গঠনমূলক সাংবাদিকতা সবসময় উৎসাহিত করতে প্রস্তুত। আমরাও তার সঙ্গে একই পলিসি অনুসারী। আমরা এই যে ডিজিটাল এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। এবং আমি এখনো বলছি যে আমরা এ ব্যাপারে সতর্ক থাকবো। কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার। দেশ বিদেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই, অনেকে বলে কি হচ্ছে আপনাদের শিল্পী সমিতিতে, কি হচ্ছে? কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে। কিছু মহিলা শিল্পী, কিছু পুরুষ শিল্পী, এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারো না, তুমি তোমাদের তাদের সিনিয়র। আমি আমরা কি করে ঠেকাবো? মানে কি হচ্ছে, এরা কি করছে, কি সাক্ষাৎকার দিচ্ছে, কি লাইভে যাচ্ছে, কি ধরনের, মানে এক কথায় বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবাই ভাইরাল হতে চায়। এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে। আমাকে সরাতে হবে না। দেখবেন যে একাকেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রেশারেশি হয়। দেখবেন যে এমপিসি থেকে এক সময় এমপি সাহেব বলবে যে এখানে কোনো সমিতি থাকবে না। হতে পারে, কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে। বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা, আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম। আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয়, আমি আপনার সঙ্গে ফাইট করবো না, আমি নীরবে সরে যাব। আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে। ঠিক এরকমই আর কি। যদি দেখি যে না, বারবার শিল্পী সমিতির এই 2017 সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে, এটা যদি হতেই থাকে, একসময় হয়তো আমাদের মতো কিছু আর্টিস্টকে কিনে পাবে না।
মান্না ভাইয়ের সময়, বিশেষ করে সেই সময়টা একটু সোনালী সময়, মান্না ভাইয়ের সময় বিশেষ অতদূর যখন রাজ্জাক সাহেব আওয়ামী লীগ সাহেব তাদের সময় আরো ভালো ছিল, কিন্তু মান্না ভাইয়ের সময়টা তো আমরা এত রেশারেশি দেখি না। মান্না ভাইয়ের সময়টা আপনি মান্না ভাইয়ের কথা বলতেন না। মান্না ভাই তো অবশ্যই একজন সুন্দর সময়ে ছিল। আমি আর সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি 2015-16 এরকম ছিল। নিশা আমার সঙ্গে পরাজিত হইল, নিশা তো এরপর আমি উইন করলাম। তখন তো নির্বাচন হয়েছে, তখন তো কখনো দেখেছেন যে এত হইচই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ারে কি আছে, শিল্পী সমিতির ভিতরে কি আছে, এত কিছু রেশারেশি হয়েছে? হয়নি। তাহলে 2015-16 পরে 17 থেকে যখন শুরু হলো, এই তো একই কথা বারবারই আমার মনে হয়ে যাচ্ছে। একটা কথা শুধু বলবো, 2017 সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই। বর্তমানে আমি এটা শেষ করলাম, অপারেশন জ্যাকপট এটা শেষ করলাম, 2টা ওয়েব ফিল্ম করলাম, কিশোরী, এলআরবি, আর পুরনো কিছু ছবির কাজ দিয়ে আছি, মিত্রে, মাসুদ রানাটা শেষ করলাম, যার মাল্টিমিডিয়ার। আসলে আমি অভিনয়টাই প্রাধান্য দিই, এনজয় করে অভিনয় করি, এবং সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, বাট সেটাকে ভাইটাল ক্যারেক্টার হতে হবে। আপনি আমার বাসায় এসেছেন, আপনাকে এক কাপ চা খাইয়ে আমি আপনাকে পরামর্শ দিব। এত ক্যামেরার সামনে আমি পরামর্শ দিলে আমাকে আপেল বলবে। আমি এটা শর্টটা এটা বলা যাবে না ভাইয়া, আপনি বাসায় এসেন, আমি চা খেয়ে আলাপ করবো। উদাহরণস্বরূপ কিছুই না, আসলে কিছু মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। ব্যাড পলিটিক্স যারা করে তাদেরকে তাদের থেকে দূরে থাকতে হবে। আমি তো সেটা বলি নাই, কাকে স্থগিত করতে হবে কি, মানে আপনাকে কার কথা বললেন? বিরোধিত হয় না তো, আবারও চলে আসে অনেকেই, যায় আসে, কখনো মেঘ কখনো বৃষ্টি, এই নিয়ে হচ্ছে মানে অকারেন্সের সৃষ্টি। আচ্ছা বলেন আর কি? আপনাকে দেখতে চাই সাকিব খানের সাথে, আপনি কি ওনার সাথে কাজ করেন? সাকিবের সাথে কাজ করার ইচ্ছা আছে, আমি কি প্রথম কাজ করছি? আমি সাকিব আমার ছোট ভাই, বা ওর শুরু থেকে আমরা একসাথে কাজ করছি অনেক ছবিতে, পজিটিভ 2 হিরো হিসেবে করেছি, আবার ভিলেনও করেছি। প্রযোজক পরিচালক যদি মনে করে আমাকে নিবে, আমি করবো, আমি কেন করবো না? ভাই অনেক গুরুবন্ধুরা আমার কাছে একটা সহজ প্রশ্ন, আর সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যম যতটুকু জানি, নায়কের সাথে প্রেম রোমান্স থাকে, সাবধানের প্রতি আপনার একটা দুর্বলতা ছিল, এবং আপনি তার বাসার পাশে ফ্ল্যাটও নিয়েছেন। আপনি তো সেই যে জয়ের একটা প্রোগ্রাম দেখে, তো আমরা এই জয়ের প্রোগ্রাম দেখে আপনি বলছেন, ঠিক না? সাবধানের সাথে দুর্বলতা ওইখানে না, এখানে একজন আর্টিস্টের প্রতি আরেকটা আর্টিস্টের সুসম্পর্ক থাকতেই পারে। একটা জিনিস দেখবেন যে এই ফিল্মে যদি কারোর সাথে কারো প্রেম থাকে, সেটা যদি বিয়ে পর্যন্ত না গড়ায়, তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে না। রাইট? কেন থাকে না? পরবর্তীতে হিরোইন বা আর্টিস্টরা বিয়ে করে ফেললে, আমি যদি কথা বলি আমার বউ মাইন্ড করবে, ও যদি কথা বলে আমার স্বামী মাইন্ড করবে। তো সেক্ষেত্রে শাবনুরের সঙ্গে যাদের প্রেম ঘটিত ব্যাপার ছিল, তাদের সঙ্গে তার সুসম্পর্ক নেই, আমার সঙ্গে আছে। কেন আছে? তার মানে আমার সঙ্গে প্রেম ছিল না, বন্ধুত্ব ছিল। ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে, ও বাইরে গেল আমাকে ফোন দিবে, আমিও দিব। তার মানে আমার সঙ্গে শাবনুরের সুসম্পর্ক ছিল, এবং আমার ওয়াইফের বান্ধবী সে, আমাদের সঙ্গে ফ্যামিলির সম্পর্ক। যে কারণেই হয়তো বা শাবনুর যেখানে জায়গা নিয়েছে, আমারও সেখানে নিয়েছি, ফেরদৌসও নিয়েছে, এটা হতেই পারে। আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আরেকটা শিল্পীর সুসম্পর্ক থাকা উচিত। আমার সঙ্গে যতগুলো নায়িকা কাজ করেছে সবার সঙ্গে আমার সুসম্পর্ক। শুধু সুসম্পর্ক মনে করে কি বেরো আছে নাই কখনো? এটা তো আসলে মনের ব্যাপারে, এই মনের কথা তো আমি আপনাকে বলবো বা আপনাদের বলবো, এটা মনের ভিতরেই থাকে। মুগ্ধতা
বলছি বন্ধুত্ব। আচ্ছা, এই বন্ধুত্ব পরে কোনো এটা নিয়ে প্রবলেম হয়েছে কিনা কখনো? না, কোনো প্রবলেম কেন হবে? কাজ করতে গেলে তো হবেই, সুসম্পর্ক হবেই। এবং যাদের সঙ্গে আমি কাজ করছি প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক। এটা কি প্রত্যেকটা সঙ্গে আমার হৃদয় সম্পর্ক? তা তো নয়। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ বললাম না, বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসছে। কি রোগ? একটু আগে নাম বললাম, ভাইরাস। এই ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে, এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে আমি আর বলতে চাই না, দর্শকরাই বলবে। আপনি যার কথা আমাকে বললেন, সে আমাদের জুনিয়র আর্টিস্ট, সে নিজেকে একজন ডাক্তার দাবি করে। আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয়? এর সুন্দরভাবে হলে ভালো। ভাইরাল হওয়ার দরকার নেই, অভিনয় দিয়ে, তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত। আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা কথা বলেছিল যে ভাইরাল দিয়ে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর হয়তো তার স্থায়িত্ব থাকে, কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয় দিয়ে, তার দক্ষতা দিয়ে ভাইরাল হয়, তাহলে আজীবন থাকবে। আমি হলো সেই রাস্তায়। আমি এই ব্যাপারে জানি না ভাই, এটা তাদের ব্যাপার। কে কাকে ব্যবহার করছে আপনারাই তো আমার চেয়ে ভালো জানেন, ঠিক না? আপনারা দেখেন যে কি করছে না করছে, কে কাকে ব্যবহার করছে। কে কাউকে ব্যবহার করে উপরে কিছুক্ষণ থাকা যায় না, দাম করে নিচে পড়ে যেতে হয়। এই ভাইরাল প্রসঙ্গ যখন আসছে, জায়েদ ভাই ইকবাল সহ বিভিন্ন ইস্যুতে প্রচন্ড রকমের ভাইরাল, এবং আপনিও জয়ের সাথে গেছেন, জায়েদ খান ভাইও জয়ের সাথে গেছে, এবং দেখলাম এই দুজনকে নিয়ে বিভিন্ন ধরনের একটা কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়াতে। সেক্ষেত্রে জয়, শাহরিয়ার নাজিম জয় এবং জায়েদ খানের প্রতি আপনার এই ভাইরাল ইস্যুতে কি বলবেন? আমি খালি একটা কথা বললাম না, আমি তো আমার কথার মধ্যে কিন্তু পেয়েছেন যে যে কাজ করে সেই ওয়েতে ভাইরাল হওয়ার চেষ্টা করে। আমি অভিনয় করি, আমি অভিনয় দিয়ে ভাইরাল হতে চাই। এখন বাকি যারা, তারা কি অভিনয় দিয়ে হচ্ছে না অন্য কিছু দিয়ে, তারা জানে। এটা আমার কিছু বলার নেই। ওকে, ধন্যবাদ। সামনে বাবা দিবস, বাবাদের উদ্দেশ্যে বাবা দিবস খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমার বাবা নেই, 98-এ আমার বাবা মারা গেছেন। আসলে বাবা বা মাকে ভালোবাসতে কোনো দিবস লাগে না। আমি তো মনে করি যে 365 দিনই আমার কাছে মা দিবস, বাবা দিবস। অতএব তারপরে যেহেতু একটা দিবস সবাই পালন করে, আমি বলবো পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। এবং যাদের বাবা বেঁচে আছে তাদের উদ্দেশ্যে বলবো, বাবা এবং মাকে ঠিকমতো মূল্যায়ন করার জন্য। কারণ আমি চেষ্টা করি আমার মাকে হাসি খুশিতে রাখতে। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আপনারাও চেষ্টা করবেন তাদেরকে হাসি খুশিতে রাখতে। অনেক স্মৃতি আছে, অনেক। খালি একটা কথাই বলবো যে আমি যখন ফিল্মে আসি, আসার পরে সে 3টি বছর আমার সঙ্গে কথা বলেনি। কেন বলে নাই? যে তার ইচ্ছা ছিল আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, বা একটা অন্য লাইনে যে পড়াশোনা করি। তো তার পারমিশন নিয়ে আমি নতুন মুখে নাম দিই। নাম দেওয়ার পরে চান্স পাওয়ার পর অভিনয় করলেও সে আমার সঙ্গে তেমন একটা কথা বলতো না। কিন্তু ফাইনালি আমার 2-1টা ছবি যখন মুক্তি পেল, তখন সে এটাকে মানে ভালো চোখে দেখা শুরু করলো। তার স্টাফদেরকে বলতো, কারণ উনি একটা ব্যাংকের ম্যানেজার ছিল, সিনিয়র ভাইস প্রিন্সিপাল অফিসার ছিল। তাদেরকে বলতো যে এই করো, আমার ছেলের ছবি আসছে, দেখো দেখো। এবং আমি যখন টাঙ্গাইলে যেতাম তখন আমাকে বলতো যে তোমার সঙ্গে যে নায়িকারা কাজ করছে সেই নায়িকার নাম কি, তার বাবার নাম কি, বিভিন্ন প্রশ্ন করে চলচ্চিত্রের মিডিয়ার সম্পর্কে জানতে চাইতো। মানে এক কথায় আমার সঙ্গে বাবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতো হয়ে গিয়েছে। বিভিন্ন বিষয়ে রাত থেকে আড্ডা মারতাম, কথাগুলো শুনত, এই আর কি। যারা বৃদ্ধাশ্রমে রেখেছে, হয়তো কেউ শখে রাখে নাই, হয়তো তাদের পারিবারিক সমস্যার জন্য হয়েছে। তারা কিভাবে কি কেন রেখেছে
দিতে চাই না, বাট আমি আমার ক্ষেত্রে এটুকু বলতে পারি, আমার শেষ রক্তবিন্দু থাকতে আমি কখনোই আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো। নেহালের তাণ্ডব শুরু হয়েছে, বেশিরভাগ বরিশাল ভোলায় হয়েছে, অনেকগুলা গ্রাম প্লাবিত। দেখেন, আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জলোচ্ছ্বাসের স্রোতে এই পর্যন্ত জানা গিয়েছে একজনের মৃত্যু হয়েছে, এবং যে বেড়িবাঁধ দিয়েছিল অনেক চেষ্টা করেও দেখেন বেড়িবাঁধ ভেঙে পরবর্তীতে গ্রাম প্লাবিত হয়ে গেছে। এটা কিন্তু বেড়িবাঁধ ভাঙার পরে সুন্দরবনে দেখেন সেখানে কক্সবাজারের পরিস্থিতি দেখেন, এখনও কিছু পর্যটক আছে। 9 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। এখন বৃষ্টি আর বৃষ্টি পর্যটকের জন্য আনন্দ বিলীন হয়ে গেছে, এবং বাঁধগুলো দেখেন কি পরিণতি। এই বাঁধও ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। তো মানুষের ভোগান্তির শেষ হবে না। আর যারা যারা পাহাড়ি এলাকায় আছেন তারা একটু সাবধানে থাকবেন, পাহাড় ধসেরও সম্ভাবনা আছে অতিবৃষ্টির কারণে। অনেকগুলো গ্রামে প্লাবিত হয়ে গেছে, এবং গবাদি পশুগুলোকে আশ্রয়ের স্থলে কিছু নিয়ে গেছে দেখা যাচ্ছে। আর প্রচণ্ড ঝড় হচ্ছে। ধন্যবাদ। কিছুক্ষণ আগে শুনছি, আর আমরা সাইক্লো সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত করছি। নিম্নাঞ্চলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য মাইকিং করা হচ্ছে, এবং মূলত গ্রাম প্লাবিত হয়ে গেছে অনেকগুলো। আর যেগুলো হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দিচ্ছে স্থানীয় প্রশাসন। এবং তাণ্ডবটা আসলে খুবই ভয়ঙ্কর। প্রত্যেকটা লঞ্চ ঘাটে রাখার জন্য বারবার জানিয়েছে। বরিশালগামী ঢাকা সদরঘাট বিভিন্ন নৌ চলাচল বন্ধ রেখেছে। তো দেখতে থাকেন। Subscribe with share and like. Press the bell icon. Thank you.